নমস্কার। ট্যাক্স বাঁচানো নিয়ে তো আমরা সবাই কম বেশি ভাবি, তাই না? কিন্তু কিভাবে আইন মেনে একদম বৈধ উপায়ে ট্যাক্সের বোঝাটা একটু হালকা করা যায়? এর একটা খুব ভালো উপায় হলো ট্যাক্স ডিডাকশন। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সব ছাড়গুলো নিয়েই কথা বলবো, যেগুলো আমাদের করযোগ্য আয় কমাতে সাহায্য করতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো আইন মেনে ট্যাক্সযোগ্য আয় কমানোটা ঠিক কিভাবে সম্ভব। চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে দেখব কোন কোন খাতে খরচ করলে বা বিনিয়োগ করলে ট্যাক্সের বোঝাটা একটু হলেও কমানো যায়। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, কেমন? এই যে আমরা বলছি ট্যাক্স ডিডাকশন, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যা মোট আয় থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। ফলে যে টাকার উপর ট্যাক্স দিতে হবে সেই টাকার অঙ্কটাই কমে যায়, আর আয় কমলে স্বাভাবিকভাবেই ট্যাক্সের বোঝাও তো হালকা হবে। তো প্রথমেই আমরা কথা বলবো সেই সব ডিডাকশন নিয়ে যেগুলো সরাসরি আমাদের স্বাস্থ্য আর পরিবারের সঙ্গে জড়িত, মানে ব্যক্তিগত সুস্থতার জন্য যে গুরুত্বপূর্ণ ছাড়গুলো রয়েছে সেগুলো নিয়ে। ধরুন কোনো করদাতার উপর নির্ভরশীল কেউ, মানে তার স্ত্রী, সন্তান, বাবা-মা বা ভাই-বোন যদি প্রতিবন্ধী হন, তাহলে তার দেখভালের খরচের জন্য একটা নির্দিষ্ট ছাড় পাওয়া যায়। সাধারণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ হল ৭৫,০০০ টাকা। আর যদি প্রতিবন্ধকতা গুরুতর হয়, মানে ৮০% বা তারও বেশি, তাহলে এই ছাড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তখন সেটা দাঁড়ায় ১,২৫,০০০ টাকা। অবশ্যই এই ছাড়টা পাওয়ার জন্য কিন্তু কয়েকটা জরুরি শর্ত আছে। যেমন, এর জন্য একজন চিকিৎসকের দেয়া একটা বৈধ মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে নির্ভরশীল ব্যক্তির জন্য এই ছাড়টা নেওয়া হচ্ছে, তিনি নিজে যেন অন্য কোনো ধারায় কর ছাড়ের জন্য আবেদন না করে থাকেন, তাহলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। শুধু এটাই নয়, কিছু নির্দিষ্ট গুরুতর রোগের চিকিৎসার খরচের উপরও কিন্তু কর ছাড় পাওয়া যায়। যেমন ধরুন ক্যান্সার, এইডস বা বিভিন্ন স্নায়বিক রোগের মতো অসুস্থতার ক্ষেত্রে বছরে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে, রোগী যদি একজন সিনিয়র সিটিজেন হন, তাহলে এই ছাড়ের সীমাটা ১ লাফে বেড়ে হয়ে যায় ১,০০,০০০ টাকা। তবে হ্যাঁ, দুটো জিনিস মনে রাখতে হবে। এক, এর জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অবশ্যই লাগবে। আর দুই, যদি ইন্স্যুরেন্স কোম্পানি বা অফিস থেকে চিকিৎসার কোনো টাকা ফেরত পাওয়া যায়, তাহলে ছাড়ের পরিমাণ থেকে সেই টাকাটা বাদ যাবে। আচ্ছা, স্বাস্থ্য খাতের পর এবার আমরা একটু নজর দিই জীবনের বড় বড় লক্ষ্যগুলোর দিকে। যেমন ধরুন পড়াশোনা, নিজের একটা বাড়ি, বা এখনকার সময়ের জন্য খুব জরুরি একটা বিষয় পরিবেশ বান্ধব পরিবহন। এই সব ক্ষেত্রেও কিন্তু সরকার ট্যাক্স ছাড়ের মাধ্যমে দারুণভাবে সাহায্য করে। উচ্চশিক্ষার খরচ তো একটা বিরাট ব্যাপার, তাই না? আর এই খরচের জন্য যদি এডুকেশন লোন নিতে হয়, তাহলে একটা দারুণ খবর আছে। এই লোনের সুদের ওপর কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ছাড় পাওয়া যায়। আর সবচেয়ে মজার কথা কি জানেন? এর কোনো সর্বোচ্চ সীমা নেই। মানে বছরে যত টাকা সুদ দেওয়া হবে, পুরোটার ওপরেই ছাড় মিলবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই ছাড়টা কিন্তু শুধু সুদের ওপর, আসলের ওপর নয়। আর এই সুবিধাটা পাওয়া যায় সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত। একইভাবে যারা জীবনে প্রথমবার বাড়ি কেনার স্বপ্ন দেখেন, তাদের জন্যও সরকার বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছিল। যেমন ধরুন একটা স্কিম ছিল যেখানে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে লোন নিলে কিছু শর্ত মেনে বছরে অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেত। আবার দেখুন ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে যারা ৪৫ লক্ষ টাকা বা তার কম দামের বাড়ি কিনেছেন, তারা লোনের সুদের ওপর বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়েছেন। দারুণ ব্যাপার, তাই না? পরিবেশ নিয়ে তো আমরা সবাই এখন অনেক বেশি সচেতন, আর সরকারও চাইছে যাতে আমরা পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার করি। সেই কারণে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য যদি কেউ লোন নেন, তাহলে সেই লোনের সুদের ওপরও কিন্তু একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই দেখছেন। যারা এপ্রিল ২০১৯ থেকে মার্চ ২০২৩-এর মধ্যে একটি ইলেকট্রিক গাড়ি কেনার জন্য লোন নিয়েছিলেন, তারা বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সুদের উপর ট্যাক্স ছাড় দাবি করতে পারতেন। এটা কিন্তু পরিবেশকে বাঁচানোর দিকে একটা সত্যিই খুব বড় উদ্যোগ ছিল। আচ্ছা, এবার আসা যাক আরও কিছু জরুরি খরচের কথায়। যেমন ধরুন দান করা বা বাড়ি ভাড়া দেওয়া। এই ধরনের খরচের মাধ্যমেও কিন্তু ট্যাক্স বাঁচানো সম্ভব। চলুন দেখি কিভাবে। সামাজিক কাজে অনুদান দিলে কিন্তু দারুণভাবে কর ছাড় পাওয়া যায়। তবে সব জায়গায় কিন্তু ছাড়ের পরিমাণ এক নয়। যেমন ন্যাশনাল ডিফেন্স ফান্ড বা পিএম কেয়ার্স ফান্ডের মতো জাতীয় তহবিলে দান করলে পুরো ১০০% টাকার উপরেই ছাড় পাওয়া যায়। আবার অন্যান্য অনেক অনুমোদিত চ্যারিটেবল ট্রাস্ট বা এনজিওতে দান করলে দানের টাকার ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
তবে দানের ক্ষেত্রে একটা নিয়ম কিন্তু খুব কড়া, সেটা হলো ক্যাশ বা নগদে দান করার একটা লিমিট আছে। ২,০০০ টাকার বেশি যদি ক্যাশে দান করা হয় তাহলে কিন্তু তার উপর কোনো ট্যাক্স ছাড় পাওয়া যাবে না। তাই বড় অঙ্কের অনুদান দেওয়ার সময় সবসময় চেক, অনলাইন ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা উচিত। এমন অনেকেই আছেন যারা ভাড়া বাড়িতে থাকেন কিন্তু তাদের স্যালারিতে হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ বলে কিছু নেই। ভাবছেন তাদের কি হবে? চিন্তা নেই, তাদের জন্য কিন্তু ট্যাক্স ছাড়ের একটা বিশেষ ব্যবস্থা আছে। এখন প্রশ্ন হলো ছাড়টা ঠিক কত টাকা পাওয়া যাবে। এর একটা হিসেব আছে যেটা একটু মন দিয়ে বুঝতে হবে। ৩টে অঙ্ক বের করতে হবে। ১ নম্বর, বছরে যত টাকা ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোট আয়ের ১০% বাদ দিন। ২ নম্বর, মাসে ৫,০০০ টাকা মানে বছরে ৬০,০০০ টাকা। আর ৩ নম্বর, মোট আয়ের ২৫%। এই ৩টে অঙ্কের মধ্যে যেটা সবচেয়ে কম, ঠিক তত টাকাই ছাড় হিসেবে পাওয়া যাবে। তো এতক্ষণ ধরে আমরা অনেকগুলো ছাড়ের কথা জানলাম। এখন সবচেয়ে জরুরি কাজ হলো এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে একটা স্মার্ট ট্যাক্স প্ল্যানিং করা। চলুন শেষ করার আগে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেখে নিই। দেখুন, সব মিলিয়ে আসল কথাটা হলো ঠিকঠাক পরিকল্পনা। এই সব ছাড় পেতে গেলে কিন্তু সঠিক কাগজপত্র গুছিয়ে রাখাটা ভীষণ জরুরি। যেমন ধরুন মেডিকেল সার্টিফিকেট বা ভাড়ার রসিদ। ২,০০০ টাকার বেশি দান করলে তার ডিজিটাল পেমেন্টের প্রমাণ রাখতেই হবে। আর সবচেয়ে বড় কথা, যেটা সবসময় মনে রাখতে হবে, এই ছাড়গুলো কিন্তু সরাসরি ট্যাক্সের পরিমাণ কমায় না, এগুলো মোট আয়কে কমায়, যার ফলে ট্যাক্সের বোঝাও কমে আসে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা জিনিস কিন্তু স্পষ্ট: সঠিক তথ্য আর একটু পরিকল্পনা করতে পারলে একজন করদাতার আর্থিক জীবনে এই ছাড়গুলো কিন্তু একটা বিরাট ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আইন মেনে ট্যাক্সের বোঝা কমানোর সুযোগগুলো আসলে আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি, শুধু একটু খুঁজে নেওয়ার অপেক্ষা।